আনন্দবাজার নামটা শুনলে আমাদের পুলকিত লাগে, হাসি লাগে। সেটা কাণ্ড ঘটাইছে। কাণ্ডটা হলো গতকালকে সন্ধ্যার পরে ইনকিলাব মঞ্চে তো জমিয়ে বসে গেছে, শুনছেন জানছেন আপনারা সবাগে। তার চেয়ে বড় কথা হলো কালকে তারা একটা 4 দফা দাবিনামা দিচ্ছে। এই 4 দফা দাবিনামা দেখা ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়াবাসী এবং তারা আবার যেটাকে বলে গদি মিডিয়া, মোদির টাকায় খেয়া যারা প্রত্যেকে পত্রিকা ছাড়ে, তারই একটা নতিজা, মানে একটা লক্ষ্য বা একটা বই প্রকাশ হলো আনন্দবাজার। তারা বাংলাদেশে এত প্রচার নেই 4 দফা দিয়ে, তারা রিটেন একটা বিরাট আর্টিকেল লিখছে এবং আর্টিকেলটা যেরকম সম্ভ্রমের সাথে সম্মানের সাথে এই বিষয় লিখছে ইনকিলাব মঞ্চ নিয়ে, তাতে মনে হচ্ছে কাজ হইতেছে। হেডলাইন দেখেন আনন্দবাজারের, বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলের দাবি হাদির সংগঠনের। দিল্লির বিরুদ্ধে আদালতে যাওয়ার চাপ সৃষ্টি সরকারের উপর, যেটা বলছিলাম 4 দফা দাবি দিয়ে দিচ্ছে কালকে ওরা। রোববার রাতে 10:45 নাগাদ ঢাকার শাহবাগ চত্বরে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ কর্মসূচি থেকে 4 দফা দাবির কথা ঘোষণা করা হয়েছে। দাবি পূরণের জন্য বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়েছে হাদির সংগঠন। ইনকিলাব মঞ্চ না লিখে একেবারে হাদি, মানে আমাদের কিছু করতেছে না, ওরাই হাদি প্রচার করতেছে। মানে কলকাতা ভালো হাদি খাইছে আর কি, বেশি বলতে হবে না, খালি হাদি বললে বুঝবে। চোর কারা, চুরি কারা করছে, যাক মজা লাগছে আমার, এরকম মজা অনেকদিন পাই নাই। দেখেন একটা ধমকে এই কাজ হয়ে গেছে। আপনি উঠে দাঁড়ালে সালাম দিবে, উঠে দাঁড়ানোর লোক ছিল না, গত 16 বছর তো বালাই নেই। নিজেই ব্যাখ্যা করে বলতেছে তাদের প্রধান দাবি হলো হাদির খুনি ও হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যুক্ত তাদেরকে বিচার আওতায় আনতে হবে। আর বাকি দুটো দাবি কিন্তু ভারত সম্পর্কিত, মানে ভারতের বিরুদ্ধে দাবি। হাদিস সংগঠনের তরফে বাংলাদেশে কর্মরত ভারতীয়দের কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট বাতিলের দাবি জানানো হয়েছে। এক্ষেত্রে সংগঠনটির যুক্তি, মানে ইনকিলাব মঞ্চের যুক্তি, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে রাখতে এই পদক্ষেপ গ্রহণ করা খুবই জরুরি। অর্থাৎ এর আগে তো আমরা বাইরে বাইরে বলছি এটা করতে হবে সেটা করতে হবে, কিন্তু এখন স্পেসিফিক যে যারা ইন্ডিয়ান লোক বাংলাদেশে অবৈধভাবে কাজ করতেছে, এরা অবশ্য অবৈধ শব্দটা ইউজ করে নাই, আর এটা খারাপ করে নাই, বৈধ হোক অবৈধ হোক তাদের ওয়ার্ক পারমিট আদায় করে দিতে হবে। যে কোনো দেশে এটা পারে। আমরা বাংলাদেশে যারা বিদেশে চাকরি করে তাদের ওয়ার্ক পারমিট যদি বাতিল করে দেয় ওই দেশ, কিছু করার নেই আমাদের। এই ব্যাপারে তাদের তারা স্বাধীন এবং তাদের সার্বভৌমত্ব হলে আমরাও এই ব্যাপারে আমাদের সার্বভৌম স্বাধীন ইচ্ছা প্রকাশ এবং প্রয়োগ করতে পারি। হ্যাঁ, তাদের চতুর্থ শেষ দাবিটা হলো বাংলাদেশের সাংঘাতিক, কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে থেকে যারা পরস্পর বিরোধী মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করছে। বলতে যাচ্ছে এগুলো বাহিনীর ভিতরে এখনো যে রয়ের এজেন্টগুলো আছে ওগুলাই তো, অথবা হাসিনা দলের লোকগুলো যে এখন থেকে গেছে 2-4টা, যেমন ধরেন খোদ ওয়াকারি এরকম একটা লোক, এটাই মিন করা হয়েছে। ওরাও ঠিক ওইটাই বুঝছে, তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। সেনাবাহিনীতে এই যে এখন পরিষ্কার করে ওরাই লিখতেছে এইভাবে 4 দফা দাবির অমৃতি, কিন্তু এইভাবে স্পষ্ট করে লেখা নাই, বাট ওদেরকে যে মিন করছে যারা পড়বে তারা বুঝবে। কিন্তু সেটাকে আনন্দবাজার একেবারে পরিষ্কার করে যে বুঝছে তার প্রমাণ হলো এটা। সে লিখছে সেনাবাহিনীতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেকে রয়েছে বলে দাবি ইনকিলাব মঞ্চের, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। তারপর ডিটেল বর্ণনা দিচ্ছে। এটা আমি মনে করি আনন্দবাজারের রিয়াকশনটা খুবই সিগনিফিকেন্ট, বিশাল তাৎপর্য। এটা অনেক গভীরে থাকবে এবং গভীর দূর পর্যন্ত যাবে। এটা স্বভাবতই তারা হাদিকে কেন্দ্র করে যা কিছু আমরা প্রতিক্রিয়া জানাবো, সে স্বাভাবিক হোক কি সব সরকার উপরে বলা হোক কি ইলেকশনে হোক, যেখানে এটা রিফ্লেক্টেড হবে, এর পুরোটাকে আপনার উজানে বাইতে হবে।
ইন্ডিয়ানরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে এটাকে বাধা দেওয়া, কিন্তু প্রকাশ্যে দিবে না। এটা শিওর তাকে এজেন্ট দিয়ে দেওয়া হবে। তারেক জিয়া যদি ইন্ডিয়ার কোলে উঠতেছে তাহলে তারেক জিয়া দিকো, তারেক জিয়াকে দিয়ে করবে। আমাদের সেনাপ্রধান যদি অগ্নিহোত্রী খাসলোক হয়ে গিয়ে থাকে, সেনাপ্রধানকে দিয়ে করাবে। এইসব হবে, প্রকাশ্যে করবে না, প্রকাশ্যে ভাব দেখাবে না। না না, আমরা তো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব মানি, ব্যালেন্স চলি, সালাম দিই। এটা পড়বে মুখে, কাজে এগুলো ভাবে করবে, প্রবল ভাবে করবে। এইটারই ইঙ্গিতটাই হচ্ছে প্রথম আনন্দবাজারের এই রিয়াকশনটা। আমাদেরকে ওই জায়গা থেকে দেখতে হবে জিনিসটা। যেমন ধরেন আরো লিখতেছে, 12 ডিসেম্বর ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ হয়েছিলেন হাদি। সরকারের উদ্যোগে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু 6 দিন পরে তার মৃত্যু হয়। এরপরেই বাংলাদেশ উত্তপ্ত হয়ে ওঠে মারাত্মকভাবে। এরপরেই ইনকিলাব মঞ্চের সদস্য হাদির সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়ে। রিকগনাইজ করতে হচ্ছে আনন্দবাজারকে। সংগঠিত গণরোষের কোপে তছনছ হয়ে যায় একাধিক সরকারি ভবন, সাংস্কৃতিক ভবন, সংবাদপত্রের দপ্তর। প্রথম আপনার ডেইলি স্টারের কাহিনীটা করতেছে, কত কায়দা করে, অত সুন্দর করে আমরা বলতেই পারিনি, তারা কত সুন্দরভাবে বলতেছে। দেখেন, একাধিক সরকারি ও সাংস্কৃতিক ভবন, সংবাদপত্রের দপ্তর এই গণরোষের কোপে তছনছ হয়ে গেছে। মানে তছনছ তো ইন্ডিয়া দেখে নেই, তাদের দেশে তো এগুলো চিন্তা করতে হবে। হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে অনেককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ, কিন্তু মূল হত্যাকারী ফয়সাল করিম এবং তার প্রধান আলমগীর শেখের খোঁজ মেলেনি। ঘরে বাইরে চাপের মুখে পড়ে রবিবার ইউনিস প্রশাসনের তরফে জানানো হয়েছে হাদি হত্যার বিচার সম্পন্ন হবে সেই সরকারের আমলেই। কাবা দিকটা খেয়াল করেন, এই পুরোটা প্রত্যেকটা বাক্যের শব্দ চয়নের ভিতরে তারা যে কাঁপে গেছে, এটা টের পাবেন আপনারা। কেউ যদি চান আমি লিঙ্কটা দিয়ে দেবো ইয়ের মধ্যে, আমার ভিডিওটার নিচে লিঙ্কে গিয়ে দেখে নেবেন যে আনন্দবাজারের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে তাদের কাবাকাবি। বাংলাদেশ জেগে উঠেছে তার স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষার জন্য। ইন্ডিয়ান এই হেজিমনি আর চলবে না, উৎখাত করতেই হবে। এই জিনিসটারই প্রকাশ ঘটেছে আনন্দবাজারের রিপোর্টে। কেন আমি বলছি যে ওরা আদবের সাথে কথাগুলো লিখেছে, একটা প্রমাণ দেখেন, এই পুরো রিপোর্টের মধ্যে কোথাও এটা মব সৃষ্টি হয়েছে বাংলাদেশে, যেটা প্রথম আলো প্রচার করতেছে। মব কালচার, হ্যাঁ, আমার কামাল হোসেনের গং তার বেটি গিয়ে ওখানে করতেছে, সব মব সৃষ্টি। গোয়েন্দারা কোথায় ছিল, আসে নাই কেন? এই রিপোর্টের মধ্যে কোথাও কোনো নেগেটিভ মন্তব্য নাই, জাস্ট সাংবাদিকতা সুলভ একটা জার্নালিস্টিক অ্যাপ্রোচে ওরা যা দেখেছে, তা বুঝেছে, তাই বলছে। ওরা ইন্ডিয়ান গভর্নমেন্টের হয়ে কোনো ভাষ্য তৈরি করতে যায়নি, কোনো কাজ লাগাইতে যায়নি। দেখছো, এটা তো একটা মব সৃষ্টি, বাংলাদেশ কি মবের দিকে চলে যাবে না, এরকম কোনো কথা। এটা আইরিন খানের মতন একটা গাধা মার্কা বক্তৃতা ইউএনের নাম দিয়ে, না, এটাও বিচ্ছু করে নাই। এটা হচ্ছে লক্ষণীয় দিকটা। আপনারা ভালো করে খুঁজে দেখে পড়বেন কোনো নেগেটিভ শব্দ আছে কিনা। এটাই হচ্ছে আমাদের বিজয়ের প্রাথমিক দিক। সবাই এটা উপভোগ করবে, ভালো করে খেয়াল করবে।